হ্যালো ম্যাম, ওয়েলকাম সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। আজকে আমরা নিয়ে চলে এসেছি ANM/GNM এর জেনারেল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা জুন মাসের 14 তারিখে, আর আজকে আমরা সলভ করব ANM/GNM এ আসতে পারে এবছরেই এরকম কিছু ইম্পর্টেন্ট লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, যেগুলো থেকে কিন্তু বা যেগুলো টাইপ থেকে কিন্তু তোমরা এবারের পরীক্ষাতে কমন পেতে চলেছো। আর 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 কার কতগুলো উত্তর ঠিক হলো সেই টোটাল নাম্বারটা কিন্তু তোমাকে আমরা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। তাহলে চলো স্যার, দেরি না করে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটটাকে। বলছে নিম্নলিখিত কোনটি হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। বা খুব ভালো একটি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে স্যার যে নিম্নলিখিত কোনটি আবার হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, হ্যালোফাইট, তাই না? তো তাহলে স্যার হ্যালোফাইট মানে হচ্ছে কি বাংলায় যাদেরকে আমরা বলি লবণাম্ব উদ্ভিদ। এবারে লবণাম্ব উদ্ভিদটা কি করে, তাদের বাষ্পমোচনটাকে কমানোর জন্য তাদের পাতায় একটা পুরু কিউটিকল আস্তরণকে আমরা দেখতে পাই। তো তার মানে স্যার পাতায় কিউটিকল অনুপস্থিত, এটা তো এটার বৈশিষ্ট্য নয়, তাই না? কারণ এদের পাতায় কিউটিকলটা উপস্থিত থাকে, অনুপস্থিত এটা ভুল কথা, উপস্থিত থাকে। তো তার মানে অপশন নাম্বার এটা আমার কি হবে, রাইট অ্যান্সার। পরেরটায় যাওয়া যাক। লাইসোজোম ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হলে তাকে বলে, লাইসোজোম ফ্যাগোজোমের সাথে যুক্ত হলে তাকে বলে। ঠিক আছে, তো এখানে পয়েন্টটা মাথায় রাখবে স্যার, লাইসোজোম গুলো যখন কোনো খাদ্য গহ্বর বা ফ্যাগোজোমের সাথে আমার যুক্ত হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কি সেকেন্ডারি লাইসোজোম, বা এর অন্য একটা নাম হচ্ছে কি আমাদের কি স্যার হেটেরোফ্যাগোজোমও কিন্তু, যেটাকে আমরা সকলে এখানে বলে চলি, তাই না? অন্য একটা নাম কি হেটেরোফ্যাগোজোমও কিন্তু এটাকে বলা হয়। তো তার মানে সঠিক উত্তর সেকেন্ডারি লাইসোজোম, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, একটি মিশ্র স্নায়ুর নাম হলো, একটি মিশ্র স্নায়ুর নাম হলো অপটিক, অডিটরি, ভেগাস নাকি অকিউলোমোটো। একটি মিশ্র স্নায়ুর নাম হলো অপটিক, অকিউলোমোটো, ভেগাস নাকি আমাদের অডিটরি। ঠিক আছে, তো তার মানে স্যার আমি যদি আপনাকে বলেন যে অপটিক, অডিটরি এই দুটোই হচ্ছে গিয়ে আমাদের সংজ্ঞাবহ, তাই না? আর সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ এই দুটোকে মিশ্রিত করলে কি পাবো, মিশ্র স্নায়ু পাবো। যার উদাহরণ হচ্ছে গিয়ে ভেগাস, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে 10 নম্বর করোটি স্নায়ু, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 4 এ চলে আসো। বাষ্পমোচনের হার পরিমাপ করতে ব্যবহৃত হয় কোনটা? বাষ্পমোচনের হার পরিমাপ করতে ব্যবহৃত হয় কোনটা? পোটোমিটার, অক্সিমিটার, অক্সানোমিটার নাকি ব্যারোমিটার? অক্সানোমিটার নাকি ব্যারোমিটার, বলে ফেলো কোনটা। বাষ্পমোচনের হার পরিমাপ করতে ব্যবহৃত হয় কোনটা? স্যার ব্যারোমিটার তো বায়ুর চাপ। অক্সানোমিটার মানে হচ্ছে কি এটা উদ্ভিদের দৈর্ঘ্যটাকে মাপতে বা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে, লিখে দিই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে, তাদেরকে আমরা কি বলি, অক্সানোমিটার বলে চলি। ব্যারোমিটার মানে হচ্ছে কি বায়ুর চাপ। পড়ে রইল বাষ্পমোচনের হার পরিমাপ করা হয় কি দিয়ে, অপশন নাম্বার এ পোটোমিটার দিয়ে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, নকনি সিনড্রোম তার কারণটা হচ্ছে গিয়ে ফ্লোরিন, কেরাটোসিসের কারণটা কি? নকনি সিনড্রোম যার কারণটা হচ্ছে গিয়ে ফ্লোরিন, বাট কেরাটোসিসের কারণটা কি? সিএফসি, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক নাকি সোডিয়াম? সিএফসি, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক নাকি সোডিয়াম, বলো। ফ্লুরিনের প্রভাবে স্যার যদি আমাদের নকনি সিনড্রোমটা হয় তাহলে কেরাটোসিস নামক রোগটা কোন জিনিসের অভাবে আমাদের দেহে আমরা দেখতে পারবো, তাই না? আচ্ছা, কেরাটোসিসের আমি অন্য একটা টার্ম তোমাদের বলে দেই স্যার, এটাকে বলা হয় আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ, তাই না? এটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এবারে বলো সকলে, এই ব্ল্যাক ফুট ডিজিজটা কি কারণের জন্য হয়?
এই ব্ল্যাক ফুট ডিজিজটা কি কারণের জন্য হয় বা কার আধিক্যের ফলে আমরা সকলেই ব্ল্যাক ফুট ডিজিজটাকে দেখতে পারি? বলো। চলো, তো তাহলে আর্সেনিক কেরাটোসিস, তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। সিএফসি মানে হলো কি ওজোন স্তরটাকে ক্ষতি করে, যার ফলে আমাদের আলট্রাভায়োলেট রে সরাসরি পৃথিবীতে এসে আমাদের স্কিনে পড়লে দ্যাট লিডস টু স্কিন ডিজিজ। সঠিক উত্তর স্যার আর্সেনিক। ছয়টা বলে ফেলো, যে হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তাকে কি বলে? যে হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তাকে কি বলে? ট্রপিক হরমোন, আদর্শ হরমোন, লোকাল হরমোন নাকি নিউরো হরমোন? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার? যে হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে তাকে কি বলে? তাকে কি বলে? বলো স্যার। যেরকম এর দুটো মোস্ট কমন এক্সাম্পল আমরা জানি, যার মধ্যে একটাকে বলা হয় হাইপোথ্যালামাস, আরেকটাকে বলা হয় আমাদের কি স্যার পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাসকে আমরা কি বলি? প্রভু গ্রন্থির প্রভু বা সুপার মাস্টার গ্ল্যান্ড। আর মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় কাকে? পিটুইটারিকে। কারণ হাইপোথ্যালামাস থেকে যে হরমোন গুলো বেরোয় সেটা পিটুইটারি হরমোন কতটা পরিমাণে বের হবে সেটাকে নিয়ন্ত্রণ করে। আবার পিটুইটারি গ্রন্থি থেকে বের হওয়া হরমোন গুলো অন্যান্য গ্রন্থি থেকে কতটা পরিমাণ হরমোন বেরোবে সেটাকে নিয়ন্ত্রণ করে। যেরকম এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিএইচ গ্রোথ হরমোন বা যাকে আমরা এসটিএইচ বলি সোমাটোট্রপিক হরমোন বলে চলি, তাই না? তো ট্রপিক হরমোন বলা হয় এদেরকে, অর্থাৎ যেই গ্রন্থি থেকে বের হওয়া হরমোন গুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কতটা পরিমাণ হরমোন বের হতে পারে তাকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা কি বলি? ট্রপিক হরমোন বলে চলি। তাই সঠিক উত্তরটা কি হবে স্যার? অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলে? ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলে? বলো। ক্লোরোফর্ম স্যার, ক্লোরোফর্ম। তাহলে স্যার ক্লোরোফর্ম হচ্ছে কি আমার একটা রাসায়নিক পদার্থ, তাই না? তাহলে রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে চলনটা হয় তাদেরকে আমরা বলি কেমোন্যাস্টিক চলন, অর্থাৎ রাসায়নিকের প্রভাবে, কেমিক্যালের প্রভাবে, যার জন্য এই প্রকার চলনকে আমরা কি বলি? কেমোন্যাস্টিক চলন কিন্তু বলে চলি। আটেরটা, উদ্ভিদ দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা কোনটা? উদ্ভিদ কোষে বা উদ্ভিদ দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো অগ্রমুকুলের কোষ, পরিণত পাতার কোষ, রেণু মাতৃকোষ নাকি মূলের কোষ? বলে ফেল। আচ্ছা স্যার, মিয়োসিস পদ্ধতি মানে কি হবে? মিয়োসিস পদ্ধতি মানেই হচ্ছে কি যেটাকে আমরা দেখতে পারবো জনন কোষের মধ্যে, তাই না? কারণ মিয়োসিসটাকে আমরা কি বলি? রিডাকশনাল ডিভিশন বলে চলি, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে এলে কি হয়ে যায়? হাফ হয়ে যায়। মানে মাতৃকোষে যদি ক্রোমোজোম আবার 46টা থাকে, অপত্য কোষে বা ডটার সেলে কটা হবে? স্যার 23টা হয়ে থাকবে, তাই না? এবারে অগ্রমুকুলের কোষ নাও, পরিণত পাতার কোষ নাও, মূলের কোষ নাও, এগুলো প্রত্যেকটা হলো দেহকোষ। দেহকোষের মধ্যে যে টাইপের কোষ বিভাজনটাকে আমরা দেখতে পাই তাকে বলা হয় সোমাটিক সেল ডিভিশন বা বাংলায় বা যাকে আমরা মাইটোসিস বলে চলি, তাই না? আর মিয়োসিস হয় জনন কোষে, তার মানে সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 9 আসো। ক্যালাস থেকে বিটপ উৎপন্ন হওয়াকে কি বলে? ক্যালাস থেকে বিটপ উৎপন্ন হওয়াকে কি বলে?
ঠিক আছে, ক্যালাস থেকে উৎপন্ন হওয়াকে কি বলে বলো? ক্যালাস থেকে উৎপন্ন হওয়াকে কি বলে? ক্যালাস মানে হচ্ছে কি, এখনকার দিনে আমরা দেখি না আর্টিফিশিয়াল ওয়েতে প্ল্যান্টেটটাকে বৃদ্ধিপ্রাপ্ত করা। তাহলে এটা সঠিক উত্তরটা নিয়ে নাও, অপশন নাম্বার সি কলোজেনেসিস। অপশন নাম্বার সি কলোজেনেসিস। ঠিক আছে, সরি কলোলাইসিস নয়, সঠিক উত্তরটা করে নাও অপশন নাম্বার সি কলোজেনেসিস। ঠিক আছে, কলোজেনেসিস। ক্যালাস থেকে বিটপ উৎপন্ন হওয়াকে আমরা সকলে কি নাম দেই? ক্যালাস থেকে বিটপ উৎপন্ন হওয়াকে আমরা কলোজেনেসিস নাম দেই। ঠিক আছে, নেক্সট আমাকে বলা হচ্ছে স্যার প্রদত্ত সম্পর্ক কোনটি? ডাউন সিনড্রোম অর্থাৎ 2 অটোসোম প্লাস XO, হিমোফিলিয়া এক্স সংযোজিত জিন, টার্নার সিনড্রোম 2 অটোসোম প্লাস XXY। আচ্ছা, থ্যালাসেমিয়া মানে হচ্ছে গিয়ে Y সংযোজিত জিন। আচ্ছা, Y সংযোজিত জিন। বলো এবারে কোনটা এখানে আমার সঠিক উত্তর হতে চলেছে? ডাউন সিনড্রোম তো ঠিকই বলেছে না, ডাউন সিনড্রোমে তো 45টা ক্রোমোজোমকেই আমরা দেখতে পাই। ওকে, কোন সম্পর্কটি সঠিক বলেছে তোরে বাবা? তাহলে ডাউন সিনড্রোম এটা কি করে হয়? ডাউন সিনড্রোম তো আমাদের ট্রাইসোমি, ডাউন সিনড্রোম কিন্তু আমরা সকলে ট্রাইসোমি 21 বলে চলি, তাই না? অর্থাৎ 21তম অটোসোমে যে প্রবলেমটা হয়। তাহলে ডাউন সিনড্রোম তো এটা হবে না, টার্নার সিনড্রোমও এটা হবে না। আচ্ছা, অপশন বিটা করে না, একদম 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 অপশন নাম্বার বি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন ডিজিজ, তাই না? তাহলে হিমোফিলিয়াটা কি হলো? এক্স সংযোজিত জিন। অপশন নাম্বার বি, বাদ বাকি সকলটা এখানে ভুল। কোশ্চেন নাম্বার 11, ডিম্বকের ভ্রূণস্থলিতে নিষেকের সময় নিউক্লিয়াস সংখ্যা কত হয়? ডিম্বকের ভ্রূণস্থলিতে নিষেকের সময় নিউক্লিয়াস সংখ্যা কত হয়? ডিম্বকের ভ্রূণস্থলিতে নিষেকের সময় নিউক্লিয়াস সংখ্যা কত হয়? 2টি, 6টি, 4টি নাকি 8টি? দেখিনি সঠিক উত্তর কোনটা। অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, 8টি। 11টা। ব্রেক বোন ফিভার হয় ড্যাশ রোগে। ব্রেক বোন ফিভার হয় ড্যাশ রোগে, বলো কোনটা সঠিক উত্তর হতে চলেছে? ব্রেক বোন ফিভার হয় ড্যাশ রোগে। ঠিক আছে, দেখবি আমাদের গ্রামাঞ্চলের অনেক মানুষেরা বলেন হাড় ভাঙা রোগ, তাই না? হাড় ভাঙা রোগ বলা হয়। মশা কামড়ের ফলে এটা হয়। আমি আরো একটু হিন্ট দিয়ে দিলাম তোমাদের, যে মশা কামড়ের ফলে এটা হয়ে থাকে। বলেন স্যার বলেন। তো তাহলে ব্রেক বোন ফিভার হয় আমাদের ডেঙ্গু রোগের জন্য, ডেঙ্গু রোগের জন্য, তাই না? কারণ স্যার এই রোগ হলে কি হয়, মানুষের হাতে এবং পায়ে এতটাই ব্যথা হয় বা বিভিন্ন হাড়ের ভেতরে এতটাই প্রদাহ এবং ব্যথা হয় যে মনে হচ্ছে সেটাকে ভেঙে ফেলাটাই সর্বোপরি কার্যকর, তাই না? তো তার মানে সঠিক উত্তরটা হবে আমাদের ডেঙ্গু। এই ডেঙ্গু হচ্ছে গিয়ে একটা ভাইরাস গঠিত রোগ, আর যে ভাইরাসটাকে এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায় হচ্ছে গিয়ে স্ত্রী এডিস মশা, তাই না? স্ত্রী এডিস মশা। ম্যালেরিয়া হলো গিয়ে প্রোটোজোয়া ঘটিত রোগ, যে প্রোটোজোয়া ঘটিত রোগটাকে এক স্থান থেকে অন্য স্থানে ছড়াবে কি স্ত্রী অ্যানোফিলিস মশা, ছড়াবে হচ্ছে কি স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, টাইফয়েডটা কি স্যার? টাইফয়েডটা হলো কি জলবাহিত রোগ। সালমোনেল্লা টাইফি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণের ফলে জলের মাধ্যমে বাহিত হয়ে কিন্তু আমরা এই রোগটাকে দেখতে পাই, যাদেরকে বলা হয় টাইফয়েড। এন্ড লাস্ট ওয়ান নিউমোনিয়া। নিউমোনিয়া তো ভাইরাল ফিভার সকলেই আমরা জানি। ট্রাইকাসপিড কপাটিকা যুক্ত রাখবে কাদেরকে? ট্রাইকাসপিড কপাটিকা যুক্ত রাখবে কাদেরকে? ট্রাইকাসপিড, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ, সরি ভুল বললাম, বাম অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ও ডান নিলয় নাকি বাম অলিন্দ বা বাম নিলয়? ঠিক আছে, তাহলে ট্রাইকাসপিড মানে কি স্যার? ত্রিপত্র কপাটিকা। দেখতে পাবো কোথায়? আমাদের হৃৎপিণ্ডের ডান দিক বরাবর, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে। তো এই অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ট্রাইকাসপিড কপাটিকা। ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটা আমার কি?
খুব ইজি একটা প্রশ্ন। ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটি হলো, ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটি হলো ইন্টারফেরন। ঠিক আছে, তাহলে ইন্টারফেরন হচ্ছে গিয়ে ভাইরাসের দেহে উৎপন্ন হয় এবং কোন সুস্থ মানুষের দেহে ভাইরাস আক্রমণটাকে প্রতিহত করতে ইউজ করা হয়। তার মানে সঠিক উত্তর কোনটা? ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটা হলো ভাইরাস। যাতে মানব দেহ সচরাচর ভাইরাস আক্রান্ত না হতে পারে সেটা দেখা কার কাজ? ইন্টারফেরনের কাজ। 15 চলে আসি আমরা। যেসব প্রাণী রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড বর্জন করে তাদেরকে কি বলা হয়? যেসব প্রাণী রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড বর্জন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? ঠিক আছে, চলো স্যার। যেরকম তোমরা উদাহরণ হিসেবে নিয়ে নাও, এই প্রাণীরা হচ্ছে কি পাখি হতে পারে, পাখি। পাখি হলো কি এদের উদাহরণ, তাই না? তো ইউরিক অ্যাসিড তার মানে তাদেরকে আমরা বলবো ইউরিকোটেলিক প্রাণী। অপশন নাম্বার এ। অ্যামোনোটেলিক মানে হচ্ছে গিয়ে তারা দেহ থেকে রেচন পদার্থ হিসেবে বের করবে কাকে? স্যার অ্যামোনিয়াকে। আর ইউরিওটেলিক মানে তারা তার দেহে রেচন পদার্থ হিসেবে বের করবে কাকে? ইউরিয়াকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিই, যে তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে নির্ধারণ করা হয়ে গেছে যে রাজ্য সরকারের প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষাতে 5 বছরের এজ রিল্যাক্সেশন, সেটা কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রেই। এবারে যারা যারা তোমরা পড়াশোনা থেকে পিছিয়ে গিয়েছো বা যারা যারা পড়াটাকে ছেড়েই দিয়েছো তাদের জন্য কিন্তু আরো একটা সুবর্ণ সুযোগ। কারণ এখনকার সরকার শুধুমাত্র কিন্তু আমাদের হয়তো এজ রিল্যাক্সেশন করে ছাড়বে না, অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু আসতে চলেছে। তো এবারে স্যার পুলিশেরও রিক্রুটমেন্ট বেরোবে, এসএসসিরও বেরোবে, পিএসসিরও বেরোবে, রেলের তো বেরোচ্ছেই অনবরত, রেল আর এসএসসির তরফ থেকে। তো তার মানে কি স্যার আমি প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষাতেই বসতে চাই। আমি পিএসসির মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রাজ্য সরকারের পুলিশের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসির ক্ষেত্রে সিএইচএসএল, এনটিএস, জিডি, অথবা আমরা রেলের পরীক্ষার গ্রুপ ডি, এনটিপিসি সবই দেবো স্যার। তাহলে কি আমাকে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা করে কোর্স কিনতে হবে? না, একদমই নয়। তার জন্য আমরা নিয়ে চলে এলাম টিডব্লিউএস এর তরফ থেকে ফাউন্ডেশন 7.0 কম্বাইন্ড ব্যাচ, যেখানে তোমাদের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, তাই না? আলাদা করে কোর্স কেনার দিন শেষ। সম্পূর্ণ একটি কোর্সের মধ্যে কিন্তু প্রত্যেকটি এক্সাম তোমাদেরকে কভার করানো হবে। যারা বেসিক থেকে থিওরি পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা, কারণ আমরা এই এক্সাম গুলোকে লক্ষ্য করেই এগোতে চলেছি এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি, প্রত্যেকটা লাইভ ক্লাস, সেই থিওরি বা টপিক ওয়াইজ থিওরি থেকে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ থিওরি তো এখানে হবে। এবার সেই প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরগুলোতে এসএসসি, রেল, পিএসসি এবং পুলিশে কি কি প্রশ্ন এসেছিল বা আগামীতে আসতে পারে তা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এটা কিন্তু সম্পূর্ণ আমার একটি লাইভ ব্যাচ, বাট অনেকে যদি কোনো কাজ থাকে বা সেদিনের লাইভ ক্লাসটাকে করতে পারছো না, তার জন্য তার রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তোমরা আনলিমিটেড টাইম দেখে নিতে পারো। আর সোম থেকে শনি রোজই ক্লাসেস তোমাদের হবে। ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 18 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে তোমাদের ক্লাসটিকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। কিন্তু ক্লাসের রেকর্ড, তার সাথে ক্লাস নোট, তার সাথে মক টেস্ট, এগুলো কিন্তু তোমরা 18 মাস বা 1.5 বছর ধরে তোমরা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো এর সম্পূর্ণ ব্যাচ ডিটেইলস বলে দিলাম। আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে প্রত্যেকে ইনস্টল করে দেবে, সেখানে কিন্তু ব্যাচটা অলরেডি আমাদের লাইভ হয়ে গিয়েছে। ওকে, তাহলে দেরি না করে দেখা হচ্ছে আমাদের ফাউন্ডেশন 7.0 কম্বাইন্ড ব্যাচে সকলকে। নেক্সট বলা হচ্ছে স্যার সান্দ্রতা। সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে যাকে ইংলিশে বলা হয় ভিসকসিটি, অর্থাৎ তরল পদার্থ যখন নিজের মধ্যে কোনো ঘর্ষণ বলটাকে অনুভব করে। আবার বললাম, তরল পদার্থ যখন তার মধ্যে ঘর্ষণ বলটাকে অনুভব করে তখনই তাকে আমরা কি বলি? সান্দ্রতা বা ভিসকসিটি বলে চলি। ঠিক আছে, তাহলে এটা কার ধর্ম হতে পারে?
সরি 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 রাইট অপশনটা এখানে ক্লিক করা নেই। চলো, তো তাহলে এখানে এটা কার ধর্ম হতে পারে স্যার? সান্দ্রতাটা কার ধর্ম হতে পারে, তাই না? তো তাহলে এটা একাধারে তরল আর একাধারে গ্যাস, দুটোরই কিন্তু বৈশিষ্ট্য হতে পারে। তো তার মানে সঠিক উত্তরটা দেখে নেব আমরা, অপশন নাম্বার ডি, তরল এবং গ্যাসের ধর্ম। ঠিক আছে, চলো, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? কিছুই না, সুর মানে হলো একটি কম্পাঙ্কযুক্ত শব্দ, আর স্বর মানে হলো কতগুলি সুরের সমষ্টি। এবার আমি বললাম স্যার আমার কাছে একটা স্বর আছে যার মধ্যে সুরগুলো হচ্ছে গিয়ে 10, 20, 25, 30 এবং 50 হার্টজ। এবারে এই যে স্বর, যতগুলো সুরের আমার সমষ্টি, এই সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্কটা সব থেকে কম হবে, স্যার কার কম্পাঙ্ক সব থেকে কম? 10-এর। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা মূল সুর বলে চলবো, এটাকে আমরা মূল সুর বলে চলবো। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার বি, মূল সুর। মূল সুরকে বাদ দিয়ে এই সিরিজের মধ্যে অন্যান্য যতগুলো সুরকে আমরা দেখব তাদেরকে বলা হবে আমাদের উপসুর। ঠিক আছে, উপসুর। মূল সুরের সরল গুণিতক হচ্ছে বাদ বাকি পয়েন্টটা। চলো 18টা বলো, একটি গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? একটি গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? আদর্শ গ্যাসের বা আইডিয়াল গ্যাস যেটাকে আমরা বলি, সেই আইডিয়াল গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক, এদের অনুপাত কত হবে? ঠিক আছে, তো ডিটেলস আমি এখানে জাস্ট তোমাদের বললাম না, বাট সঠিক উত্তরটা এটা হবে আমাদের 1, অপশন নাম্বার বি, 1। 19টা বলো, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটো প্রান্তিক বর্ণ? দুটো প্রান্তিক বর্ণ কিছুই নয় স্যার, এগুলো আবার পড়তে হয়। সাদা আলোকে যদি কোনো প্রিজমের মধ্যে আমরা ফেলি, তাহলে প্রিজম কি করবে? সেই সাদা আলোটাকে 7টা ডিফারেন্ট কালারে ভেঙে দেবে, যাদেরকে বলা হয় বিপজিওর বা পেনিহা সহকলা। তার মধ্যে কার ওয়েভলেন্থ সব থেকে বেশি? লালের। আর কার ওয়েভলেন্থ আমার সব থেকে কম? বেগুনির, মানে যেটাকে আমরা নিচের দিকে ধরি আর কি, ভায়োলেটের। তার মানে একটা ভায়োলেট একটা রেড, একটা ভায়োলেট একটা আবার রেড। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি বেগুনি এবং লাল, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বিপজিওর। যার মধ্যে লালের ওয়েভলেন্থ আমার সব থেকে বেশি হয়, বেগুনির ওয়েভলেন্থ আমার সব থেকে কম হয়। কিন্তু বেগুনির স্ক্যাটারিং প্রপার্টি সব থেকে বেশি, লালের স্ক্যাটারিং প্রপার্টিটা আমার সব থেকে কম, তাই না? চলো, ফিউজ তারের উপাদানগুলো কি কি? ফিউজ তারের উপাদানগুলো কি কি? কোশ্চেন নাম্বার 20, ফিউজ তারের উপাদানগুলো কি কি? ঠিক আছে, কারণ ফিউজ তার হচ্ছে কি একটা সংকর ধাতু, তাই না স্যার? সংকর ধাতু। তাহলে কার কার সংকর ধাতু স্যার? লেড এবং টিনের সংকর ধাতু। লেড থাকে আমার 25% মতন, প্লাস টিন থাকে আমার 75% মতন। আর এই দুটোকে যখন একে অপরের সাথে যোগ করা হয় এই মান অনুপাতে, এই মানের অনুপাতে, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে কি ফিউজ তার বা ফিউজ ব্যাগ। চলেন স্যার পরেরটায়, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো। তেজস্ক্রিয় মৌল থেকে নিঃসৃত, আচ্ছা লেড আমি কত বলেছি এখানে? লেড আমি এখানে বলেছি, সরি সরি সরি, এটা একটু চেঞ্জ করে নাও। লেড লেড থাকে হচ্ছে গিয়ে আমার 75%, লেড থাকবে হলো গিয়ে 75%, আর এখানে টিন থাকবে হচ্ছে গিয়ে 25%। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সিটা। এটা বলো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, নিউট্রনের স্রোত, প্রোটনের স্রোত নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? বলে ফেলো। তাহলে আমরা কি জানি, আলফা কণা বেরিয়ে যাওয়া মানে হচ্ছে কি হিলিয়ামের একটা আইসোটোপ বেরিয়ে যাওয়া, তাই না? আর বিটা বেরিয়ে যাওয়া মানে কি? বিটা হচ্ছে কি একটা ইলেকট্রনের স্রোত, যেটাকে আমরা সকলে বলি স্যার ইলেকট্রনের স্রোত যেটাকে বলা হয়, তাই না?
তার মানে বিটা বেরিয়ে যাওয়া মানে স্যার বিটার অর্থটা হচ্ছে গিয়ে স্যার 0-1 ইলেকট্রন। ঠিক আছে, চলো 22 কোনটি বর্তমান ঘোড়া? ও স্যার একদম ইজি প্রশ্ন হয়ে গেল না এটা? তাও বলে ফেলো সকলে দেখি যে কোনটি বর্তমান ঘোড়া, কোনটি বর্তমান ঘোড়া, কোনটি বর্তমান ঘোড়া? চলো দেখি। তাহলে বর্তমান ঘোড়াকে আমরা বলি হচ্ছে কি ইকুয়াস, অপশন নাম্বার সি ইকুয়াস। নিম্নলিখিত কোন সপুষ্পক উদ্ভিদটি মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করে? মৃতজীবীয় সপুষ্পক হওয়া সত্ত্বেও, তাহলে সেটার উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি মনোট্রপা। ঠিক আছে, ক্যাকটাস হলো হ্যালোফাইটিক, জেরোফাইটিক, হাইড্রোফাইটিক নাকি কোনোটিই নয়? ক্যাকটাস হলো স্যার মরু উদ্ভিদ, তাই না? মরুভূমি অঞ্চলে প্রধানত যে উদ্ভিদটাকে আমরা দেখতে পাই তাদেরকেই বলা হয় ক্যাকটাস, বা তাদের টেকনিক্যালি বলা হয় কি জেরোফাইটিক উদ্ভিদ, অপশন নাম্বার বি। হ্যালোফাইটিক মানে স্যার লবণাম্বু, তাই না? হাইড্রোফাইটিক মানে হচ্ছে কি জলজ। তাহলে পড়ে রইল কি জেরোফাইটিকটা। জেরোফাইটিক হচ্ছে কি মরু অঞ্চলে পাওয়া যায়। ল্যামার্কের লেখা পুস্তকটির নাম হলো, ল্যামার্কের লেখা পুস্তকটির নাম হলো, বলে ফেলো। বিজ্ঞানী ল্যামার্ক বাদ, তাই না? ল্যামার্কের লেখা পুস্তকগুলির নাম কি? ঠিক আছে, তাহলে তিনি কি লিখেছিলেন? লিখেছিলেন ফিলোসফিক জুলজি, এই বইটাকে, অর্থাৎ অপশন নাম্বার এ। সিস্টেমা ন্যাচুরালি লিখেছিলেন ক্যারোলাস লিনিয়াস, তাই না? চলো, আচ্ছা এটা তো আমাদের ইসেই হয়ে গেছিল। আচ্ছা এখানে প্রত্যেককে বলে দিই, তোমরা সকলেই জানো যে পিএসসি মিসলেনিয়াস এর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অলরেডি আমাদের বেরিয়ে গিয়েছে, সকলেই আমরা জানি। তো যারা যারা মিসলেনিয়াস কে পাখির চোখ করে এগিয়ে চলছো, শুধুমাত্র মিসলেনিয়াস প্রিলিমস কে লক্ষ্য করে আমাদের টিডব্লিউএস এ কিন্তু একটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, পিএসসি মিসলেনিয়াস ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, যেখানে কিন্তু তোমাদের মিসলেনিয়াসের সমস্ত সাবজেক্টের, বিশেষ করে প্রতিনিয়ত শুধুমাত্র অ্যারিথমেটিক আর জিএসই আসে, তাহলে অ্যারিথমেটিক আর জিএস এর সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক ক্লাস, তার মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। সোম থেকে শনি রোজ আমাদের ক্লাসেস গুলো হয়ে থাকবে, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু এখানে থিওরি গুলোকে করানো হবে, প্লাস চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ গুলোকেও কিন্তু এখানে তোমাদেরকে করানো হবে। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাপের মধ্যে রানিং। বর্তমানে আমাদের অ্যাপের মধ্যে এই ব্যাচগুলো চলছে। আবার নাম বলে দিই, কম্বাইন ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন 2.0, মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, এএনএম ফাউন্ডেশন, ডব্লিউবিকেপি ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, আর এই ব্যাচগুলো রিলেটেড যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে 9062160805 এই নাম্বারে তোমরা একবার কিন্তু কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে কেউ তোমরা জয়েন হতে ভুলবে না, আর এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু ফলো করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি এন্ড টিডব্লিউএস স্মার্ট। কারণ এই তিনটে চ্যানেলে কিন্তু আমরা প্রধানত যে কোনো সরকারি চাকরির ডিটেলস, অথেন্টিক নিউজ, তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা রিলেটেড ফ্রি ক্লাসেস, সেটা রিলেটেড মক টেস্ট বা পেইড ব্যাচের ডিটেলস আমরা কিন্তু সবার আগে এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যেই তোমাদেরকে জানিয়ে থাকি। তাই এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই তোমরা সকলে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। চলো, থ্যাংক ইউ সকলকে।